হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস 2.0। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউপিএসআই। তোমরা তো জানো যে সামনেই রয়েছে কি ডাব্লিউপিএসআই এর প্রিলিমস এক্সাম। আর দেখো, ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের যে মেন পরীক্ষাটা এখনও রয়েছে, সেই মেন্সের কিন্তু তোমরা এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে। তো দেখো, আমরা যে একটা আলোচনা সেশন শুরু করেছিলাম টপ 1000 কোশ্চেন্সের, তো সেটা আমরা সেট নাম্বার আজকে 4 আলোচনা করব। এর আগে কিন্তু অলরেডি 3টি সেট দেওয়া হয়ে গেছে। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তো দেখো, এরকম কিন্তু মোট 40টা সেট হবে, তার মধ্যে আজকে হচ্ছে 4 নাম্বার সেট। আর দেখো, আমাদের স্টাডি অ্যাক্সেস বলে কিন্তু আরও একটি চ্যানেল রয়েছে, যেখানে আমরা ডাব্লিউবিসিএস এবং রেলওয়ে গ্রুপ ডির কিন্তু ক্লাস করিয়ে থাকি। তো তোমরা যদি কেউ সেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এবং ডাব্লিউবিসিএস এবং রেলওয়ে গ্রুপ ডির ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এর ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সেটা সাবস্ক্রাইব করে আসবে। তো চলো শুরু করি আজকের সেশনটি। দেখি কী কোশ্চেন রয়েছে প্রথমেই। তো প্রথম কোশ্চেন দেখো রয়েছে কি, যে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে। তো দেখো, এই ওজোন গ্যাস যে রয়েছে সেটি কোন স্তরে রয়েছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো, বায়ুমণ্ডলে যদি আমরা স্তরগুলো দেখতে যাই, তাহলে দেখো প্রথমেই রয়েছে কি একদম নিচে, সেটা কিন্তু হচ্ছে ট্রোপোস্ফিয়ার। সেটা কত কিমি পর্যন্ত বিস্তৃত, সেটা কিন্তু হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 17 কিমি এবং মেরু অঞ্চলে কিন্তু 8 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর কিন্তু গড় যে উচ্চতা সেটা কিন্তু আমরা ধরে থাকি 12 কিলোমিটার, অর্থাৎ এর যে গড় উচ্চতা রয়েছে সেটা হচ্ছে 12 কিলোমিটার। আর দেখো, এই স্তরে কিন্তু মেঘ, তারপর হচ্ছে ঝড়ঝঞ্ঝা দেখা যায় বলে কিন্তু একে কি বলা হয়, ক্ষুদ্র মণ্ডল কিন্তু বলা হয়ে থাকে এই ট্রোপোস্ফিয়ারকে। এর উপরে দেখো রয়েছে ট্রোপোপস। এই ট্রোপোপস কিন্তু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ার যে রয়েছে এই দুটোকে ভাগ করেছে হচ্ছে এই ট্রোপোপস। তো এইভাবেই রয়েছে। আর স্ট্র্যাটোস্ফিয়ার যেটা রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু রয়েছে হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু হচ্ছে ওজোন গ্যাস যেটা রয়েছে, এই ওজোন গ্যাস কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে আমাদের যে বিমান চলাচল করে সেটা কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। আর মেঘ দেখা যায় কিন্তু হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটা ভালো করে মনে রাখবে, মেঘ দেখা যায় হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার যেটা রয়েছে তার কিন্তু বিস্তার যে রয়েছে সেটা হচ্ছে 12 কিমি থেকে 50 কিমি পর্যন্ত কিন্তু বিস্তার রয়েছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এটাকে বলা হয় শান্ত মণ্ডল। এখানে কিন্তু ঝড় বৃষ্টি দেখা যায় না বলেই কিন্তু একে কি বলা হয়, শান্ত মণ্ডল বলা হয়। আর বায়ুর চাপ কিন্তু এখানে খুব কম এবং বায়ু খুব কি হয় এখানে হালকা হয়ে থাকে। দেখো, এই স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ এবং বায়ু প্রবাহ দেখা যায় না, তবে এখানে কি দেখা যায়, মেরু অঞ্চলে কিন্তু নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের এক ক্লাস দেখা যায়, যে এই ক্লাস নিয়ে গঠিত হয় এক প্রকার কি মেঘ। আর এই মেঘকে কি বলা হয়, এই মেঘকে কিন্তু বলা হয় হচ্ছে শক্তির জননী মেঘ। এই মেঘটাকে বলা হয় হচ্ছে কি শক্তির জননী মেঘ। আর দেখো, এই মেঘ কিন্তু হচ্ছে ওজোন স্তরে তোমাদের ছিদ্র সৃষ্টি হয়, সেই ছিদ্র সৃষ্টির কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে থাকে হচ্ছে এই যে রয়েছে হচ্ছে শক্তির জননী মেঘ সেটি। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে 50 কিমি থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। তারপরে রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেটাকে বলা হয়, সেটা কিন্তু হচ্ছে 80 থেকে 600 কিমি পর্যন্ত বিস্তৃত। আর এই আয়নোস্ফিয়ারে কিন্তু হচ্ছে রকেট এবং উল্কা কিন্তু, এছাড়া হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এগুলো কিন্তু সব হচ্ছে এই আয়নোস্ফিয়ারে দেখা যায়। এরপরে তার উপরে রয়েছে কি এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার হচ্ছে 600 থেকে 1500 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, পরবর্তী কোশ্চেনে কি রয়েছে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়। তো এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়, তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো প্রথমেই দেখো, ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে কিছু জেনে নেই। প্রথমেই দেখো রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, এটা হচ্ছে এক্সোস্ফিয়ারের পর থেকে 1000 কিমি অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ পর্যন্ত এলাকাকে বলা হয় কি ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে এর বৈশিষ্ট্য কি, এই স্তর থেকে কিন্তু বায়ুমণ্ডল ধীরে ধীরে কি হয় মহাশূন্যে বিলীন হতে থাকে। এরপরে হচ্ছে এই স্তরে উষ্ণতা সূর্যের করোনা অঞ্চলের মতন হয়। এরপরে রয়েছে কি 3 নম্বরে, সেটা হচ্ছে বাতাস এখানে আয়নিত অবস্থায় থাকে। নেক্সট কি, সেটা হচ্ছে এই স্তরে কিন্তু ঘনত্ব খুব কম হয়ে থাকে এই ম্যাগনেটোস্ফিয়ারে। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে স্ট্র্যাটোপজে বায়ুর উষ্ণতা কত, অর্থাৎ স্ট্র্যাটোপজ যেটা রয়েছে সেখানে বায়ুর উষ্ণতা কত। তো এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ -15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সটে রয়েছে হচ্ছে থার্মোস্ফিয়ারে তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়, অর্থাৎ থার্মোস্ফিয়ারে যখন উচ্চতা যত বৃদ্ধি পাবে উষ্ণতার কি পরিবর্তন হবে, অর্থাৎ বাড়বে না কমবে না একই থাকবে, এটা বলা হয়েছে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ বাড়বে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা কি হয় বৃদ্ধি পায়। আর দেখো, ট্রোপোস্ফিয়ার যেটা রয়েছে একদম নিচের যে স্তরটা রয়েছে সেখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের উষ্ণতা কি হয় হ্রাস পেতে থাকে। এটা এখান থেকে তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর চক্র তোমার জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে। তো কোন স্তর, তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন ডি, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার।
তো এখানে দেখো এই যে স্তরটা রয়েছে ট্রপোস্ফিয়ার, তার বৈশিষ্ট্যগুলি আমরা এখানে দেখে নিই। তো এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই স্তরে উচ্চতা সব জায়গাতে সমান নয়। এই স্তরটা যেটা রয়েছে তার উচ্চতা সব জায়গায় সমান নয়। প্রথমেই আমি বলেছিলাম যে ক্রান্তীয় অঞ্চলে এর একটা উচ্চতা থাকে আর মেরু অঞ্চলে কিন্তু আলাদা হয়। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 17 কিমি উচ্চতা থাকে আর মেরু অঞ্চলে কিন্তু এর উচ্চতা কত হয়, 8 কিমি। আর আমরা এটার গড় উচ্চতা ধরে থাকি কিন্তু হচ্ছে 12 কিলোমিটার, অর্থাৎ 12 কিমি এর গড় উচ্চতা আমরা ধরি। এরপরে রয়েছে কি 3 নম্বরে এই স্তরে কিন্তু জীবমণ্ডলের অস্তিত্ব দেখা যায়, জীবমণ্ডল রয়েছে এই স্তরে। 4 নম্বরে দেখো কি রয়েছে, এই স্তর বরাবর উপরে উঠলে প্রতি কিমি উচ্চতা 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি কমতে থাকে। অর্থাৎ 1 কিমি উচ্চতা যদি আমরা উঠি এই স্তরে তাহলে কিন্তু 6.4 ডিগ্রি তাপমাত্রা কমবে। এরপরে রয়েছে কি বায়ুমণ্ডলে এই স্তরে উচ্চতা তোমার উষ্ণতার পার্থক্যের জন্য বায়ু প্রবাহ সৃষ্টি হয়। অর্থাৎ এক স্থানে উষ্ণতা বৃদ্ধি আর এক স্থানে উষ্ণতা কম থাকে, তার ফলেই কিন্তু এখানে কি হয়, এই স্তরে কিন্তু বায়ুর প্রবাহ সৃষ্টি হয়। আমরা কি জানি, বায়ু সবসময় কিন্তু হচ্ছে শীতল স্থান থেকে উষ্ণ স্থানের দিকে যায়। অর্থাৎ যেখানে উষ্ণ স্থান রয়েছে সেখানকার বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, যে সেই স্থানটায় যে একটা খালি স্থান তৈরি হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে ভারী যেটা, অর্থাৎ যেটা শীতল বায়ু রয়েছে ভারী বায়ুটা, সেটা কিন্তু সেই স্থানটা দ্রুত বেগে এসে সেই স্থানটা পূর্ণ করার চেষ্টা করে, তার ফলেই কিন্তু বায়ু প্রবাহটা সৃষ্টি হয়। আর এই স্তরে কিন্তু এই উষ্ণতার পার্থক্যের জন্য, অর্থাৎ উষ্ণতার বৈপরীত্যের জন্য কিন্তু এই স্তরে কী হয়, এই মানে বায়ু প্রবাহটা সৃষ্টি হয়। আর এখানে বায়ু প্রবাহ সৃষ্টি হয় তার ফলে কিন্তু ঝড় বৃষ্টি হয়, আর মেঘ থাকে তার জন্য কিন্তু ঝড় বৃষ্টি হয়। আর এই ঝড় বৃষ্টি হওয়ার জন্যই কিন্তু একে বলা হয় কি ক্ষুদ্রমণ্ডল। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন সময়, অর্থাৎ কোন মাসে, কোন মাস থেকে কোন মাসে এখানে সবচেয়ে বেশি ক্ষয় হয় ওজোন স্তর। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো বিজ্ঞানী ফারম্যান প্রতি বছর বসন্তকালীন ওজোন স্তরের ক্ষয়কে ওজোন গহ্বর বলে অভিহিত করেছেন। আর ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন এককের নিচে নেমে গেলে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বলে কিন্তু ধরা হয়, অর্থাৎ ওজোন স্তরে ক্ষয় হচ্ছে বলে কিন্তু ধরা হয়। 1993 সালে ওজোন ঘনত্ব কমে আসে কত, 90 ডপসন এককে। আর উত্তর মেরুতেও কিন্তু এই গহ্বর সৃষ্টি হয়। তো এই যে ওজোন স্তরের ক্ষয় সেটা কিন্তু উত্তর মেরুতেও দেখা গেছে বর্তমানে। সর্বপ্রথম কিন্তু দেখা যায় দক্ষিণ মেরুতে, আন্টার্কটিকায় কিন্তু সর্বপ্রথম এই ওজোন স্তরের ক্ষয় দেখা যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু উত্তর মেরুতেও এটা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। তো দেখো 1985 সালে জেসি ফারম্যানের নেতৃত্বে ব্রিটিশ আন্টার্কটিকা সার্ভের বিজ্ঞানী গণ আন্টার্কটিকায় প্রথম কিন্তু কী করে ওজোন গহ্বরের সন্ধান পান। আর তারা পর্যবেক্ষণ করেন যে প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আন্টার্কটিকা মহাদেশের উপর কি হয়, ওজোন স্তর কিন্তু পাতলা হয়ে যায়, অর্থাৎ সেপ্টেম্বর থেকে কিন্তু নভেম্বর মাস। তাই এখানে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে কিন্তু যে ওজোন গহ্বরটার সৃষ্টি হয় সেটা কিন্তু মূলত এই সময়ে সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন, সিএফসি তারপরে হচ্ছে অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে কি উৎপন্ন করে। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ সক্রিয় ক্লোরিন পরমাণু কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, যে বিশ্ব উষ্ণায়নের ফলে বিংশ শতাব্দীতে সমুদ্রতলে জলের উচ্চতা বেড়েছে। অর্থাৎ এই বিশ্ব উষ্ণায়নের ফলে বিংশ শতাব্দীতে যে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে সেটা কত সেমি। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন বি, অর্থাৎ 3 থেকে 8 সেমি কিন্তু উচ্চতা বৃদ্ধি পেয়েছে, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। তো এখানে দেখো জীবাশ্ম জ্বালানি কোনটি নয়, তো এই জীবাশ্ম জ্বালানি কোনটি নয় এটার অ্যান্সার করার আগে আমরা জীবাশ্ম জ্বালানি কাকে বলে সেটা দেখে নেব। তো দেখো জীবাশ্ম জ্বালানি হলো এক প্রকার জ্বালানি যা কী করে, বায়ুর অনুপস্থিতিতে অবাধ পচন প্রক্রিয়ার সৃষ্টি করে বা তৈরি করে। মৃত গাছের পাতা, তারপর হচ্ছে মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান যেগুলো রয়েছে সেগুলো হাজার হাজার বছর ধরে যদি মাটির নিচে চাপা পড়ে থাকে তার ফলে কিন্তু এখানে এক ধরনের জ্বালানি তৈরি হয়, আর সেটাকেই বলা হয় কি জীবাশ্ম জ্বালানি। আর এখানে জীবাশ্ম জ্বালানি কী কী রয়েছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, এগুলো কিন্তু সব হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এখানে অপশনগুলো দেখো রয়েছে কী কী এখানে অপশনে, এখানে কিন্তু অপশনে রয়েছে হচ্ছে কয়লা, তারপরে রয়েছে ডিজেল, তারপরে রয়েছে পেট্রোল। তো দেখো কয়লা হচ্ছে এখানে, কয়লা কিন্তু জীবাশ্ম জ্বালানি। আর কি রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে, আর রয়েছে খনিজ তেল। তো খনিজ তেলের মধ্যে কিন্তু এই ডিজেল আর পেট্রোল রয়েছে, খনিজ তেল। তো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। একমাত্র সৌরশক্তি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, এটা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি হচ্ছে এক ধরনের অপ্রচলিত শক্তি, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে মিষ্টি গ্যাস নামে পরিচিত। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিষ্টি গ্যাস নামে পরিচিত। তো দেখো এখানে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে মিথেন। মিথেন কিন্তু হচ্ছে মিষ্টি গ্যাস, কিন্তু এখানে অপশনের ভিত্তিতে যদি একদম একুরেট ধরি তাহলে কিন্তু অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ কয়লা খনির মিথেন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
তো দেখো এই যে মিষ্টি গ্যাস সম্পর্কে একটু জেনে নেই। দেখো কয়লা খনির মিথেন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, আর অন্যান্য গ্যাসগুলির মতো এর মধ্যে কি হয়, শারীর বা পরিবেশের পক্ষে বিপজ্জনক একটি গ্যাস এটি। কিন্তু দেখো অন্য কোনো ক্ষতিকর যে রাসায়নিক উপাদান না থাকায় এর কিন্তু উপাদান বিশেষ সমস্যা বা আশঙ্কার কিন্তু তৈরি করে না, অর্থাৎ এটাতে কিন্তু অন্য কোনো ক্ষতিকর উপাদান না থাকায় এটি কিন্তু বিশেষ কোনো সমস্যা বা বিপদের আশঙ্কা তৈরি করে না। এছাড়া এই উপাদান হিসাবে এর মধ্যে সামান্য পরিমাণে প্রোপেন, বিউটেন এবং CO2 মিশ্রিত থাকে, আর এর গুণগত দিক থেকে এটি যথেষ্ট উৎকৃষ্ট হয়। ফলে এই যে গ্যাসটা রয়েছে এই গ্যাস থেকে কিন্তু পরিবেশ দূষণের আশঙ্কা প্রায় নগণ্য, অর্থাৎ পরিবেশ দূষণ ঘটায় ঠিকই কিন্তু খুবই নগণ্য রয়েছে। আর দেখো এটি প্রকৃতিতে ক্ষয়কারী না হয় কিন্তু কোনো অবাঞ্ছিত প্রভাবও এই গ্যাস থেকে তৈরি হয় না, আর তাই কিন্তু একে কী বলা হয়, সুইট গ্যাস বা মিষ্টি গ্যাস কিন্তু বলা হয়ে থাকে। তো মিথেনের মধ্যে মিথেন কিন্তু অনেক ধরনের রয়েছে। তো কয়লা খনির যে মিথেনটা রয়েছে সেটাকে কিন্তু মিষ্টি গ্যাস, প্রকৃতপক্ষে কিন্তু এই কয়লা খনির মিথেনটাকে বলা হয় মিষ্টি গ্যাস। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন রয়েছে যে কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি। তো তাপন মূল্য সবচেয়ে বেশি কার রয়েছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন এ, অর্থাৎ কয়লা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো এই কয়লার কিন্তু তাপন মূল্য সবচেয়ে বেশি রয়েছে। এখানে দেখো রয়েছে যে এই যে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। তো অ্যাকচুয়ালি দেখো কোনো একক পরিমাণ জ্বালানির অক্সিজেনের উপস্থিতিতে দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কিন্তু ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়। যেমন হচ্ছে এলপিজি এর তাপন মূল্য কত রয়েছে, 2800 কিন্তু হচ্ছে 2800 কিলো ক্যালোরি পার ঘনমিটারে কিন্তু রয়েছে হচ্ছে এলপিজি এর তাপন মূল্য। তো এটাকেই বলা হচ্ছে তাপন মূল্য। আর এই তাপন মূল্য কিন্তু সবচেয়ে বেশি রয়েছে কার, কয়লার কিন্তু তাপন মূল্য সবচেয়ে বেশি রয়েছে। তো এই কয়লার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লার নাম কি সেটা বলো তো। এখানে কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কিন্তু হচ্ছে অ্যান্থ্রাসাইট, আর সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা কিন্তু হচ্ছে কি, পিট কয়লা। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে বায়ু শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন দেশে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ জার্মানি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের সবচেয়ে বড় বায়ুশক্তি খামার স্থাপিত হয়েছে কোন স্থানের কাছে। তো কোন স্থানের কাছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ কন্যাকুমারী হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কি, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে কোথায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন ডি, অর্থাৎ উদ্ভিদ দেহে কিন্তু হচ্ছে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে তোমার রূপান্তরিত হয়ে থাকে। তো দেখো এখানে তোমরা তো জানোই যে এই যে উদ্ভিদ দেহ যে রয়েছে, উদ্ভিদ দেহ অর্থাৎ গাছপালা যে রয়েছে, গাছপালায় কিন্তু কি হয়, সৌরশক্তিটা যে রয়েছে সেই সৌরশক্তি বা সূর্যের যে আলোটা রয়েছে সেই সূর্যের আলোয় কিন্তু উদ্ভিদ যে সবুজ উদ্ভিদগুলো রয়েছে সেগুলো কিন্তু সালোক সংশ্লেষ করে থাকে। তো সালোক সংশ্লেষ হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। তো এইখানে কিন্তু সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই কিন্তু এখানে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার, উদ্ভিদ দেহ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো আরও কিছু রয়েছে শক্তির রূপান্তর, সেটা কি, তাপ থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কিভাবে, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি, সেটা হচ্ছে মার্বেল পাথরকে উত্তপ্ত করলে তা কী হয়, রাসায়নিক বিয়োজনের মাধ্যমে চুন ও কার্বন ডাই অক্সাইডে ভেঙে যায়। তো এটাই কিন্তু হচ্ছে তাপ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর। এরপরে রয়েছে কি, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরের উদাহরণ কি রয়েছে, ফটোগ্রাফিক প্লেটের উপর আলো পড়লে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেটি কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয় এবং ছবি ওঠে, সেটা কিন্তু হচ্ছে কি আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর। এগুলো কিন্তু হচ্ছে সব তোমার এক হচ্ছে তাপ সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, আর একটা হচ্ছে তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, আর একটা হচ্ছে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। নেক্সট কোশ্চেনে যাব। তো পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে কি, সোলার কুকারের উপরিভাগ একটি কাচের প্লেট দ্বারা আবৃত রাখা হয়, এর মূল কারণ কি। তো এই যে সোলার কুকারের উপরিভাগে একটা কাচের প্লেট দেওয়া হয়, তোমরা দেখবে যে একটা কাচের প্লেট থাকে সোলার কুকারের উপরিভাগে, তো সেটা দেওয়া হয়, এর মূল কারণটা কি। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ভিতরের যে তাপমাত্রা রয়েছে সেটা বৃদ্ধি পাওয়ার জন্যই কিন্তু এটা করা হয়। তো ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পায় তার জন্যই কিন্তু এটা করা হয়, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে ভারতবর্ষে কোন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম মিথেন তোমার হাইড্রেট ভাণ্ডারগুলির একটি। তো মিথেন হাইড্রেট ভাণ্ডারগুলির মধ্যে একটি হচ্ছে কোনটি, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ কৃষ্ণা গোদাবরী যে অববাহিকাটা রয়েছে সেখানে কিন্তু হচ্ছে মিথেন এবং হাইড্রেট ভাণ্ডার রয়েছে। তো এখানে সবচেয়ে বেশি মিথেন এবং হাইড্রেট পাওয়া যায়, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, পরিচলন স্রোত কী ধরনের মেঘের সৃষ্টি করে। তো পরিচলন স্রোত কোন ধরনের মেঘ এই পরিচলন স্রোত সৃষ্টি করে, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন সি, অর্থাৎ কিউমুলো নিম্বাস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই যে কিউমুলো নিম্বাস রয়েছে এটি কিন্তু হচ্ছে উঁচু পর্বতের মতো দেখতে হয়, আর এই মেঘের দরুন বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে অপশন এতে কি রয়েছে, কিউমুলাস। এই কিউমুলাস কি হয়, চ্যাপ্টা তলদেশ ও গম্বুজ আকৃতি বিশিষ্ট কিন্তু হয়।
আর পরিষ্কার আবহাওয়ার সূচনা করে। এই কিউমুলাস যদি মেঘ দেখা যায় তাহলে মনে রাখবে যে সেটা কিন্তু পরিষ্কার আবহাওয়া, অর্থাৎ কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বলে ধরা হয়। অর্থাৎ এই কিউমুলাস মেঘ যখন আকাশে দেখবে তখনই বুঝতে পারবে যে আর কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। নেক্সট রয়েছে কি, সেটা হচ্ছে নিম্বো স্ট্যাটাস। এই যে নিম্বো স্ট্যাটাস মেঘটা রয়েছে, এই মেঘের দরুন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট কি রয়েছে, সিরো স্ট্যাটাস। এই সিরো স্ট্যাটাস যে মেঘটা রয়েছে সেটা কিন্তু দুধের ন্যায় সাদা হয়, অর্থাৎ দুধের মতো সাদা দেখতে হয়। আর এটি কিন্তু সাদা ও স্বচ্ছ হয়, কিন্তু এর মধ্যে দিয়ে কি হয়, সূর্য চাঁদকে দেখা যায়। এই মেঘ যখন দেখবে, যখন দেখা যাচ্ছে যে আমরা মেঘকে অতিক্রম করে সূর্যটাকে বা চাঁদটাকে দেখতে পাচ্ছি, তখনই মনে রাখবে সেটা কিন্তু হচ্ছে সিরো স্ট্যাটাস মেঘ। আর এই মেঘটার জন্যই কিন্তু, এটা দুধের মতো সাদা হয় জন্যই কিন্তু এটাকে ভেদ করে আমরা সূর্য বা চাঁদকে দেখতে পাই। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে রয়েছে কি, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন কি হবে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে অপশন বি, অর্থাৎ অর্ধেক হবে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি, নিচের কোনটি গ্যাসের ধর্ম? তো কোনটি গ্যাসের ধর্ম? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ গ্যাস সবসময় সেই পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে। এটি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো গ্যাসের চাপ, এই গ্যাসের চাপ কাকে বলে? তো দেখো আবদ্ধ গ্যাস পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে বল প্রয়োগ করে, আর দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর ওই যে বলটা রয়েছে সেই বল যতটা প্রযুক্ত হয় তাকে কিন্তু গ্যাসের চাপ বলা হয়ে থাকে। আর এই গ্যাসের চাপ ব্যারোমিটার যন্ত্রের পারদস্তম্ভের উচ্চতা দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ব্যারোমিটার যন্ত্রের পারদস্তম্ভের উচ্চতা যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমরা ধরে নিই যে গ্যাসের চাপ কি বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে বয়েলের সূত্রের ধ্রুবক কী? তো দেখো এখানে বয়েলের সূত্রের ধ্রুবকগুলো দেওয়া রয়েছে। এক হচ্ছে গ্যাসের ভর, আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। তো এই অপশনের ভিত্তিতে এখানে রাইট অ্যান্সার কোনটি হয়ে যাবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ উষ্ণতা ও ভর কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে, সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হলো, অর্থাৎ সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র রয়েছে কোনটিতে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অর্কিওপটেডিক্স কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কি, নিচের কোনটি একটি পতঙ্গভুক্ত উদ্ভিদ? অর্থাৎ পতঙ্গকে ভক্ষণ করে কোন উদ্ভিদটি? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ তোমার কলসপত্রী হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো কলসপত্রী এবং সূর্য শিশির এই যে উদ্ভিদগুলো রয়েছে এগুলো কিন্তু পতঙ্গকে খেয়ে ফেলে, পতঙ্গকে ভক্ষণ করে। তো এখানে কিন্তু কলসপত্রী রয়েছে, তো কলসপত্রী হয়ে যাবে এখানে সঠিক উত্তর, আর বাকিগুলো কিন্তু নয়। পরবর্তী কোশ্চেনে যাব। দেখো রয়েছে কি, যে প্রমাণ চাপ মাপা হয়। তো প্রমাণ চাপ মাপা হয় কিসের মাধ্যমে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন সি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 45 ডিগ্রি অক্ষাংশে কিন্তু এই প্রমাণ চাপ মাপা হয়। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, যে থার্মোমিতিতে কেলভিন স্কেলের সূচনা হয় কোন সূত্র অনুযায়ী? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি অপশন ডি, অর্থাৎ চার্লসের সূত্র অনুযায়ী কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এবং উষ্ণতা সম্পর্ক যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ আইসোবার যে রয়েছে আইসোবার লেখো কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অ্যাকচুয়ালি আইসোবার যে রয়েছে, আইসোবারের কিন্তু বাংলা মানে হচ্ছে কি সমচাপ রেখা। তো সমান চাপযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই কিন্তু আইসোবার বলা হয়ে থাকে। তো এখানে বলা রয়েছে কি, যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্ক যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় আইসোবার লেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।